ঈদের ছুটির পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু শনাক্ত, রেকর্ড 247 জনের মৃত্যু। একদিনেই শনাক্ত ছাড়ালো 15,000। রোগীর প্রচুর চাপ, তো আমরা কিন্তু ফ্লোরে আছি। গত 7 দিন আগে আইসিইউ সাজেস্ট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আইসিইউতে নিতে পারিনি। আইসিইউতে বর্তমানে যে সিরিয়াল আছে দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে। বিধিনিষেধেও পথে ঘাটে চাপ, ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি, আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে, আপনার প্রোডাকশনে এফেক্ট করে যাবে। পরের চালান এলেই অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু, ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়ার নির্দেশ। ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন, তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাসা নয়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনে সর্বোচ্চ 120 জন হাসপাতালে। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। কাল থেকে বাড়ি বাড়ি অভিযান। পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ। 4000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। করোনাকালে আয় কমায় প্রতিদিনই বাড়ছে টিসিবি পণ্যের চাহিদা। ভোক্তাদের লম্বা লাইন, বরাদ্দ বাড়ানোর দাবি। মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা যারা, যাবোটা কোথায়? শরীরে ঘাম এরম বের হয়ে যাচ্ছে প্রথম আজকে। কাপড়ের ভাঁজে ভাঁজে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা, একজন গ্রেপ্তার। সৌদি ফেরত ফ্লাইট থেকে 4 কেজি স্বর্ণ উদ্ধার। ঈদের ছুটির পরপরই করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড দেখল দেশ। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন সর্বোচ্চ 247 জন। দেশে প্রথমবার 1,00,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 15,192 জন। বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে শিল্প কারখানা খুললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেশের করোনা পরিস্থিতি। দিনকে দিন আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর হার। হাসপাতালগুলোতেও ঠাঁই নেই অবস্থা। সরকার বারবার কঠোর বিধিনিষেধ দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মানুষের অসচেতনতায় কোনো সুফল মিলছে না। ঈদের পর বিধিনিষেধ আরোপের 4 দিন না যেতেই ভেঙে পড়েছে এ ব্যবস্থা। সড়কেও বেড়েছে গাড়ির চাপ। প্রতিনিয়ত ঢাকায় এবং ঢাকার বাইরে যাচ্ছেন মানুষ। এমন অবস্থায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয় সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। এভাবে চলতে থাকলে সংক্রমণ ও মৃত্যুর হার কোনোভাবেই কমানো যাবে না, ভেঙে পড়বে চিকিৎসা ব্যবস্থাও। বঙ্গমাতা কনভেনশন সেন্টার আগামী শনিবার দিন, রবিবার দিন আমরা আশা করি চালু করব। তারপরে কোনটা চালু করব? এরপরে তো আর ভবনও নাই যেখানে আমরা যাই একটা হাসপাতাল স্থাপন করব। তারপরে ডাক্তার নার্সরাও ক্লান্ত হয়ে গেছে। সংক্রমণ না কমলে রোগী কমবে না, রোগী না কমলে মৃত্যু কমবে না, এবং হাসপাতালের জায়গা সংকুলন হবে না। এটাই বাস্তবতা। জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি, আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে, আপনার প্রোডাকশনে এফেক্ট করে যাবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, বিধিনিষেধ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা। বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে, এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ওয়ার্ড পর্যায়ে টিকা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সহজলভ্য করতে বলা হয়েছে তৃণমূল পর্যায়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। মন্ত্রী জানান, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জনবল সংকট কাটাতে পুলিশ ভেরিফিকেশন ও মৌখিক পরীক্ষা ছাড়াই দেয়া হবে 4000 চিকিৎসক ও 4000 নার্স নিয়োগ। তাড়াতাড়ি তাদেরকে কাজে যোগদান করার সুযোগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আফজাল, প্রতিদিনই নতুন নতুন রেকর্ড ভাঙছে, রেকর্ড হচ্ছে এবং একই সাথে এর মধ্যে কিন্তু ডেঙ্গু আমাদেরকে চোখ রাঙাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনি অবশ্যই আলোচনায় আপনার এই বিষয়গুলো আনবেন যে দেশের করোনা পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতির পাশাপাশি টিকার কি অবস্থায় আছে। টিকার বিষয়টি আমরা মাঝামাঝি পর্যায়ে যাব। আর দেশের আজকে কিন্তু শনাক্ত এবং মৃত্যু দুটোই কিন্তু রেকর্ড করছে। এখন করোনা তার নিজের রেকর্ড নিজে কিন্তু ভাগছেন, রেগুলারই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং শনাক্তের হার প্রতিনিয়ত আমরা দেখছি যে 30, 31 এবং 28-এর ঘরেই রয়েছে, 28 থেকে 31-এর ঘরেই রয়েছে। তার মানে বলতে পারি যে প্রতি 3 জনের করোনা টেস্ট করা হলে একজনকে পজিটিভ পাওয়া যাচ্ছে। যদি আমরা 24 ঘন্টায় দেশের করোনা পরিস্থিতির দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো যে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 247 জন এবং শনাক্ত হয়েছেন 15,192 জন। শনাক্তের হার 29.82%। মোট শনাক্ত 11,79,827 জন। মোট মৃত্যু হয়েছেন 19,521 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় এই যে 247 জন মারা গেছেন এর মধ্যে পুরুষ মারা গেছেন 141 জন এবং নারী মারা গেছেন 106 জন। আর এই বিষয়টি নিয়ে আরেকটি বিষয় বলতে চাই, শিশুর ক্ষেত্রে আমরা দেখেছি যে 0 থেকে 20 বছর পর্যন্ত এই পর্যন্ত শিশু মারা গেছে 184 জন এবং এই 184 জনের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে 9% হচ্ছে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট এবং 14% হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। এই যখন অবস্থা তখন দেশের হাসপাতালগুলোর কি পরিস্থিতি? এর মধ্যে আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে দেশের 90% হাসপাতালেই কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেছে এবং এর মধ্যে 75% হচ্ছে গ্রাম থেকে আসছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা না পেয়ে অক্সিজেন সংকট, জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ পাওয়া যাচ্ছে না। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হাসপাতাল এর একটি শয্যা পাওয়ার জন্য ঢাকায় কিন্তু আসছেন। আর আরেকটা বিষয় বলে রাখি যে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে হাসপাতালের তথ্য অনুযায়ী যারা আক্রান্ত হচ্ছেন তাদের 90% কিন্তু করোনার টিকা নেননি, যার কারণে করোনার টিকা দেয়া কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু হাসপাতালের সূত্রই বলছে। আর বিভাগ ভিত্তিক যদি পরিসংখ্যানটা আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকায় গত কয়েকদিনের মতো ঢাকায় আজকেও সর্বোচ্চ হচ্ছে। ঢাকা বিভাগে 72 জন মারা গেছেন, চট্টগ্রামে 61 জন মারা গেছেন, খুলনায় 46 জন, রাজশাহীতে 21 জন মারা গেছেন। এরপরে রংপুরে 16 জন, সিলেটে 14 জন, বরিশালে 12 জন, ময়মনসিংহে 5 জন মারা গেছেন। এই যে 247 জন মারা গেছেন এর মধ্যে আমরা যদি সরকারি হাসপাতালের যে পরিসংখ্যান, সরকারি হাসপাতালে মারা গেছেন 165 জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন 55 জন, আর বাসায় মারা গেছেন 26 জন, আর মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। এটি হচ্ছে আজকের 24 ঘন্টার মনে হচ্ছে খুলনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলনার অবস্থা উন্নতি হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনকে দিন চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। আর চট্টগ্রাম বিভাগের একক জেলা হিসেবে সর্বোচ্চ কিন্তু কুমিল্লাতে আমরা আজকেও দেখতে পাচ্ছি 24 জন। এই যখন অবস্থা তখন দেশের হাসপাতালগুলোতে শয্যার মারাত্মক সংকট দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের শয্যা না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। দেশজুড়ে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। জেলার হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে। মানুষের অসচেতনতায় বেড়েই চলেছে সংক্রমণ। শয্যা আর অক্সিজেন সংকটে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল রোগী নিয়ে ছুটছেন স্বজনরা। আমাদের যে ওয়ার্ডে আছে রোগীর প্রচুর চাপ, আমরা বেড পাই নাই, তো আমরা কিন্তু ফ্লোরে আছি। আইসিইউতে বর্তমানে যে সিরিয়াল আছে, সিরিয়াল দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে। মানে সিরিয়াল দেওয়ার পরে মানে সিরিয়াল পাই না, রোগী মৃত হয়ে যায়। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 72 জন, এরপরই চট্টগ্রামে মারা গেছেন 61 জন। চট্টগ্রাম বিভাগে করোনার নতুন হটস্পট কুমিল্লায় মারা গেছেন 27 জন, সিলেট বিভাগে 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় খুলনা বিভাগে 46 ও জেলায় 7 জন মারা গেছেন করোনায়। 945টি নমুনা পরীক্ষায় শনাক্ত 253 জন। রাজশাহী বিভাগে 21 জন ও মেডিকেল কলেজে 7 জনের মৃত্যু হয়েছে, তবে শনাক্তের হার ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। বগুড়ায় মারা গেছেন 2 জন। অনেক দর্শনার্থী আসে, একটা রোগীর সাথে 4 জন 5 জন করে অলরেডি ঢুকে যাচ্ছে। আইসিইউ কেবিন এর পর্যাপ্ত প্রয়োজন। বরিশাল বিভাগে করোনায় 12 জন ও জেলায় 2 জন মারা গেছেন। বিভাগে সর্বোচ্চ মারা গেছে বগুড়ায় 7 জন। শনাক্তের হার সর্বোচ্চ 48.67%। আইসিইউ আমার বাবার জন্য আমরা আজকে 10 দিন অনেক চেষ্টা করতেছি কিন্তু পাই না।
করোনার হটস্পট কুষ্টিয়ায় 12 ও যশোরে 9 জনের মৃত্যু হয়েছে। দুটি জেলাতেই শনাক্তের হার প্রায় 35%। ওষুধপত্রগুলো যদি সরকার কর্তৃক দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে চিকিৎসা করাটা মানুষের জন্য খুব সহজ হয়ে যায়। এছাড়া 24 ঘন্টায় করোনায় গাজীপুরে 9, চাঁদপুরে 8, দিনাজপুরে 3, টাঙ্গাইলে 6, রংপুরে 7 ও চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। এদিকে সরকার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়ার জন্য একটি পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং ইপিআই কর্মকর্তাদের, ইপিআই যারা কর্মকর্তা রয়েছেন যারা টিকা দেন তাদেরকেও সেই টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত করা হচ্ছে। এটি নিয়ে আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিনের একটি রিপোর্ট রয়েছে, আমরা এই রিপোর্টটি দেখব। দেশে সব কেন্দ্রেই এখন বন্ধ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। দ্বিতীয় ডোজের অপেক্ষায় 15,22,000 মানুষ। আশার আলো জাগাচ্ছে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসা প্রায় 2.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা। মাসখানেকের মধ্যে আরও 37 লাখ আসার কথা। দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকা প্রদানে এখনও চূড়ান্ত হয়নি কর্মপরিকল্পনা। সম্ভাবনা আছে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার। তবে কার্যক্রম সাবলীল রাখতে পরবর্তী চালানের অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর। কিভাবে আমরা দিব এইটার এখন পরিকল্পনা চলছে এবং এইটা এই সপ্তাহে আমরা ফাইনাল করে ফেলতে পারবো। কারণ অল্প কয়টা দিয়ে শুরু করলে বাকিদের মধ্যে একটা হইচই লাগবে, কে আগে দিবে কে পরে দিবে। আর বাকি যেটুকু আমরা এক্সপেক্ট করি এটা যদি এসে যায় একসঙ্গে আমরা শুরু করি তাইলে হ্যাসেলটা কম হয়। এদিকে আগামীতে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মীদেরও যুক্ত করা হচ্ছে কার্যক্রমে। এইবারের যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই যে আমাদের দক্ষ যে জনগোষ্ঠীটি আছে তারা কিন্তু এখনো এখানে কাজ করতে শুরু করেননি। এটি কেবলমাত্র কিন্তু হাসপাতাল ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে। এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা আমাদের প্রচলিত ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাসা নয়। এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। এইটি দেবার মতন সক্ষমতা আমাদের আছে। এদিকে টিকা নেয়ায় আগ্রহ বাড়াতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে চলবে 6 দিন ব্যাপী প্রচারণা। সে সময় কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন 60 লাখ মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জাফর। আফজাল, আমরা রিপোর্টটিতে যেমনটি দেখলাম এবং আগেও জেনেছি যে টিকার একটা বড় মজুদ বাংলাদেশে এখন আছে। আপনি যদি একটু জানাতেন যে এখন পর্যন্ত কত মানুষকে টিকা দেওয়া হলো এবং কত টিকার আমাদের মজুদ আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত বাংলাদেশের টিকা এসেছে 2 কোটি 10 লাখ। আমরা যদি পরিসংখ্যানটা দেখাই তাহলে হয়তো আপনি পরিষ্কার হবেন যে এখন পর্যন্ত দেশের টিকা এসেছে 2 কোটি 10 লাখ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 75,60,372 জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন 43,05,965 জন। আর এ নিয়ে প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন এখন পর্যন্ত 1,18,66,337 জন। অর্থাৎ যদি 2 কোটি 10 লাখ ডোজ থেকে আমরা যদি 1,18,66,000 বাদ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি হাতে আমাদের প্রায় 90-92 লাখের মতো টিকা রয়েছে। আর আজকে গত 24 ঘন্টায় টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন 1,24,77,000 মানুষ। এই হচ্ছে দেশের টিকা মজুদের পরিস্থিতি। আর আমরা শুনতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চুক্তি হয়েছে এবং চুক্তির আওতায় যে টিকাগুলো আসবে সেই টিকাগুলোর পরিসংখ্যানটা যদি আমরা দেখি, স্পুটনিক ভি আসবে 1 কোটি ডোজ, সিনোফার্ম আসবে 3 কোটি ডোজ, অ্যাস্ট্রাজেনেকা 10 কোটি ডোজ, জনসন অ্যান্ড জনসন 7 কোটি ডোজ, মোট 21 কোটি ডোজ আসবে। কিন্তু এগুলো কখন আসবে, কবে আসবে সেটি কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি জনসন অ্যান্ড জনসনের যে 7 কোটি ডোজ এটি আসবে আগামী বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আগামী বছরের দ্বিতীয় ভাগের দিকে। আর সিনোফার্মের 3 কোটি ডোজের মধ্যে 30 লাখ কিন্তু 26 এবং 27 জুলাই আসার কথা। আর অ্যাস্ট্রাজেনেকার 10 কোটি ডোজের মধ্যে 3 কোটি ডোজ যেটি কেনা ভারতের কাছ থেকে আমরা কিনেছিলাম সেখান থেকে আসবে, আর 7 কোটি ডোজ আসবে কোভ্যাক্সের মাধ্যমে। এই হচ্ছে টিকার পরিসংখ্যান। আর আমরা যদি দেখতে পাচ্ছি তো আমরা হচ্ছে বোধহয় যৌথভাবে উৎপাদনের একটা চিন্তা হচ্ছে, যৌথভাবে উৎপাদনের চিন্তা হচ্ছে, কিন্তু সেটি আসলে কবে নাগাদ? কারণ সংক্রমণের হার যেভাবে যাচ্ছে সেভাবে কিন্তু টিকা গ্রহণ করা হচ্ছে না। আমরা যদি বলছি যে মাসে 1 কোটি ডোজ দেওয়ার চিন্তা ভাবনা করছি, আমরা যদি 21 কোটি ডোজও দিই তাহলে নিশ্চয়ই 21 মাস সময় লাগবে। আর সরকার বলছে যে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হবে। 80% বলতে যদি আমি ধরি যে 13.5 কোটি মানুষ, এই 13.5 কোটি মানুষকে 1 কোটি করে যদি মাসে
টিকা দেয়া হয় তাও তো দীর্ঘ সময় লাগবে। আফজাল, জাস্ট এখানে একটা ছোট্ট প্রশ্ন, একটা কিন্তু আলোচনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে যে 18 বছর পর্যন্ত টিকাদানের যে সুযোগটা দেয়া হবে, একটা বড় প্রশ্ন আছে সবার মধ্যে, এটা আসলে সুযোগটা কি দেয়া হয়েছে না দেয়া হবে, কবে নাগাদ দেয়া হতে পারে? এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নাই। চূড়ান্ত সিদ্ধান্ত আমরা তখনই বলবো যখন স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটা জারি করবেন, তখন বলবেন। তবে সর্বশেষ যেটি পরিকল্পনা, আজকে যেহেতু প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ওয়ার্ড পর্যায়ে টিকা নিশ্চিত করতে হবে, এবং যারা বয়স্ক এবং বৃদ্ধ রয়েছেন তাদেরকে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, হয়তো খুব শীঘ্রই সরকারের একটি পরিকল্পনা আছে। আর জাফর, আরেকটা বিষয় বলে রাখি যে এই করোনা পরিস্থিতির মধ্যেই ডেঙ্গু কিন্তু চোখ রাঙাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু এবং করোনার যে সিমটম, জ্বর আসা, গলা ব্যথা ঠিক একই রকম। এই কারণে অনেক মানুষ মনে করছেন যে জ্বর আসছে, কিন্তু মনে করছেন যে তার করোনা হয়েছে, তিনি আইসোলেশনে চলে যাচ্ছেন, তিনি ডেঙ্গুর পরীক্ষা করাচ্ছেন না, করোনার পরীক্ষা করাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন যদি এরকমও হয়ে থাকে, আপনার যদি সন্দেহ হয় যে আপনার জ্বর এসেছে, গলা ব্যথা করছে, আপনার করোনার সিমটমও হতে পারে, ডেঙ্গুর সিমটমও হতে পারে, সেই কারণে সেই ব্যক্তিকে হাসপাতালে গিয়ে অবশ্যই 2টা টেস্ট করাতে হবে। কারণ হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে অনেকেই করোনা মনে করে আইসোলেশনে যাচ্ছেন, কিন্তু তার ডেঙ্গু হয়েছে। এই দেরিতে জানা যাচ্ছে যে তার ডেঙ্গু হয়েছে, ততক্ষণে তিনি খুব সংকটাপন্ন অবস্থায় চলে যাচ্ছেন। তো এইটি নিয়ে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমাদের একটি রিপোর্ট রয়েছে, আমাদের সহকর্মী তাজওয়ার মাহমিদ করেছেন। আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর তার রিপোর্ট থেকেই জানবো। এই করোনা মহামারীতেই নগর জুড়ে নতুন আতঙ্ক ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 2 দিনে রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 209 জন। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেই এরই মধ্যে এক দফা ক্রাশ প্রোগ্রামও করেছে 2 সিটি কর্পোরেশন। তবু সুফল মিলছে কই? বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক। আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। এখানে যেটা পাওয়া গেছে এডিস মশার লার্ভা, এবং খুবই পরিণত অবস্থায়, যেটা হয়তো আজকে কালকে এরা মানুষকে কামড়াতো। তো এই জন্য আমরা তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করছি, এবং এটা সবার জন্য একটা মেসেজ। লকডাউনের কারণে কোনো অসচেতনতার কারণে এটা হয়ে গেছে। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1000-এর বেশি রোগী। এর মধ্যে সবশেষ 24 ঘন্টায় হাসপাতালের বিছানায় ডেঙ্গু নিয়ে লড়ছেন প্রায় 700 জন। রোগীদের প্রতি পরামর্শ হচ্ছে যে জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কীটতত্ত্ববিদরা বলছেন কেবল অভিযানেই মিলবে না সুফল, দরকার সমন্বিত উদ্যোগ। আইনের একটা প্রয়োগ যে চাপ, সেটারও দরকার আছে, কিন্তু শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি। এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। সোমবার রেকর্ড 123 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 120 জনই রাজধানীর। এখন পর্যন্ত ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জাফর, আফজাল, যেটি দেখলাম যে ডেঙ্গুর অবস্থা কিন্তু দিন দিন পরিস্থিতিটা খারাপ হচ্ছে, আপনার কাছে পুরো বিষয়ের চিত্রটা কি আছে? পুরো পরিসংখ্যানটা আমরা স্বাস্থ্য অধিদপ্তর যে বিজ্ঞপ্তি সেখান দিয়েই দেখাতে চাই, যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের। 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 123 জন, এর মধ্যে 120 জনই কিন্তু ঢাকার, এবং 120 জনের মধ্যে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণেরই বেশি। আর সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন 468 জন, সর্বমোট 1802 জন 1 জানুয়ারি থেকে আজকে 26 জুলাই পর্যন্ত। আর ডেঙ্গু সন্দেহে মৃত্যু হয়েছে 3 জনের। এটি হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আর যদি এটার ব্যাখ্যাই বলি, আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন কিন্তু 100 জন। আমরা জুনে গিয়ে দেখলাম যে এই সংখ্যাটা বাড়লো, বেড়ে 272-এ দাঁড়ালো। আর এই জুলাই মাসে এই 26 তারিখ পর্যন্ত আমরা এসে দেখছি যে 1430 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর আপনি যেটি বললেন যে ডেঙ্গু ব্যবস্থাপনায় যেটি করা দরকার, সেটি হচ্ছে যে আমরা দেখেছি এরই মধ্যে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, কিন্তু বিপত্তিটা হয়েছে ওইখানেই যে একজন মানুষ যখন জ্বর আসছেন তখন তিনি ধরে নিচ্ছেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন, তার কারণে তিনি আইসোলেশনে চলে যাচ্ছেন। কিন্তু ডাক্তাররা বলছেন যে জ্বর আসলেই যে করোনা হয়েছে সেটি মনে করার কোনো কারণ নাই, কারণ এখনও সেটি বলা যাচ্ছে না। সেই কারণে যদি কারোর সন্দেহ হয় যে তার করোনা হয়েছে, তিনি যেন অবশ্যই করোনার সাথে ডেঙ্গুর যে পরীক্ষাটা NS1 যে টেস্টটা এটি যিনি করেন, তাহলে এটি চিকিৎসকদের জন্য খুব
সহজেই চিকিৎসা দেয়া সুবিধা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কজন এখন পর্যন্ত ভর্তি আছেন 468 জনের, তার মধ্যে সুস্থতার হারটাই কিন্তু বেশি। কিন্তু চিকিৎসকরাও একই কথা বলছেন যে ডেঙ্গু করোনার লক্ষণ একই হওয়ার কারণে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত হওয়ার কারণে খুব বিলম্বে কিন্তু হাসপাতালগুলোতে আসছেন। এবং ঢাকার 2 সিটির মেয়র বলছেন যে তারা ডেঙ্গু মোকাবেলায় সাঁড়াশি অভিযান করছেন, চিরুনি অভিযান করছেন। কাল থেকে বাড়ি বাড়ি অভিযান চলবে। কতটুকু কার্যকর হচ্ছে সেটাই কিন্তু আসলে বিষয়। মানুষ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, নিজের বাড়ি নিজেই পরিষ্কার না রাখবেন, তাহলে আসলে সিটি কর্পোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে এটি নির্মূল করা সম্ভব নয়। জাফর, অনেক ধন্যবাদ আফজাল আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। তিনি মূলত জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি, পাশাপাশি টিকার কি অবস্থা, ব্যবস্থাপনা চলছে এবং একই সাথে যে নতুন করে ডেঙ্গু আমাদের জন্য আতঙ্ক ছড়াচ্ছে সে বিষয়ে বিস্তারিত। পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3টি সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলাবাজার ঘাটকে সরিয়ে নেওয়া। এ অবস্থায় আগের মাওয়াতেই ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুর পিয়ারে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে 8 কিলোমিটার দূরের শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেয়া। সংশ্লিষ্টরা মনে করছেন পদ্মা সেতুকে এড়িয়ে ফেরি চলাচলে মাওয়াতেই ঘাট স্থানান্তর বেশি উপযোগী হবে। চ্যানেলটা পরিবর্তন করে দিলে সেতুর নিরাপত্তাটা নিশ্চিত, কারণ এই পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যাবে, তাই না? সবচেয়ে আগে তো আমাদের পদ্মা সেতুর নিরাপত্তা এবং পদ্মা সেতু বিষয়ক কার্যক্রম, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে ঘাট স্থানান্তর করাটাকে আমরা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন উজানে থাকা বাংলাবাজার ঠিক রেখে শিমুলিয়াকে সরিয়ে উজানে আনাই যুক্তিযুক্ত। মাঝিকান্দিকে সরালে বিড়ম্বনা, ব্যয় ও সময় বাড়বে। কাটালবাড়ি ফেরিঘাট দুটি পদ্মা সেতুর আপস্ট্রিমে আছে। এখন মাঝিকান্দিতে যদি ফেরি স্থানান্তর করা হয় তাহলে ফেরি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যাত্রীদের দুর্ভোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। অপর দুটি সুপারিশের মধ্যে রয়েছে পদ্মা সেতুর পাইল ক্যাপে রবার স্থাপন অথবা শিমুলিয়া বাংলাবাজার রুটের দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সাথে পাল্লা দিতে সক্ষম ফেরি চালানো। পদ্মা সেতু কর্তৃপক্ষ মনে করে ঘাট স্থানান্তরের ব্যাপারে আপত্তি থাকার কথা নয়। তারা যদি কোনো পরামর্শ দেয় সেটা আমরা ওদের একটা জবাব, আমাদের যুক্তিসঙ্গত জবাব আমরা দিব যদি আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে। শিমুলিয়ায় ঘাট স্থানান্তর হয় 2014 সালে। এর আগে ঘাটটি প্রায় 4 বছর ছিল মাওয়া চৌরাস্তার কাছে। 1986 সালে প্রথম চালু হওয়ার পর 2 যুগ ধরে এখানেই ছিল মাওয়া ঘাট। এটি সরিয়ে নেওয়ার প্রায় 11 বছর পরে আবার ফিরিয়ে আনার কথা উঠেছে। মুন্সিগঞ্জের মাওয়া পুরনো ঘাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুর পিলারে নয়, পাইল ক্যাপে ফেরি ধাক্কা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান 4000 টন জাহাজের ধাক্কায়ও সেতুর বড় কোনো ক্ষতি হবে না। পদ্মা সেতুর পিয়ারের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পিয়ারের বাইরে 25 ফিট রেডিয়াস। পদ্মাতে আমরা 4টা ইঞ্জিনিয়ারিং সেফটি নিয়ে আমরা কাজ করছি। রেক্টর স্কেলের 8-এ ভূমিকম্প যদি হয় এবং নিচের থেকে যদি 62 মিটার মাটি সরে যায়, তখন যদি ব্রিজের 2টা লেয়ার, নিচের লেয়ারটা একদম ফুল যদি আপনার হেভি লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে আর উপরেরটা যদি আপনার লরি দিয়ে বোঝাই থাকে লোডেড, তখনই যদি 4000 মেট্রিক টনের একটা শিপ যে পিয়ারের মধ্যে ধাক্কা মারে, তবু ব্রিজের পিয়ারের কিছু হবে না। করোনাকালে মানুষের আয় কমায় প্রতিদিনই বাড়ছে টিসিবি পণ্যের চাহিদা। ঈদের ছুটির পর আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ভোক্তাদের দাবি বরাদ্দ বাড়ানোর। টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, নাগরিক জীবনের প্রতিদিনের ছবি যেন এটি। 1.5 বছর ধরে করোনার সংক্রমণে আয় কমছে নানা শ্রেণী পেশার মানুষের, তাই তো চাহিদা বাড়ছে বাজার দরের চেয়ে বেশ কম দামে পাওয়া টিসিবির তেল, চিনি ও ডালের। বাজারে তেল, চিনি, ডাল সবই প্রাইস বেশি। আয় ইনকাম বন্ধ, মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা যারা আর কি, তাহলে আমরা যাবোটা কোথায়? শরীরে ঘাম এরকম বের হয়ে যাচ্ছে, কোনোদিন তো বের হয়নি, প্রথম আজকে। অনেকের অপেক্ষা আবার ট্রাক আসার আগে থেকে। আসবে কিনা, এই জায়গাটাও আসবে কিনা সেটাও ঠিক নেই, কিন্তু আমরা আশা নিয়ে বসে আছি। দোকান থেকে যেরকম কিনে এখানে
তাও একটু কম প্রাইসে পাওয়া যায়, সো এটাই। কোনো অভিযোগ নেই তাদের, তবে যেন খালি হাতে ফিরতে না হয় সেই আকুতি সংসার খরচের হিসাব মেলাতে হিমশিম খাওয়া নগরবাসীর। সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি, দিয়ে দিচ্ছে। তেলের দাম এখানে কম, ডাল চিনি যা দিচ্ছে বাজারে এই সব জিনিসেরই দাম অনেক বেশি। দেখা যায় যে অনেক লাইন, পিছনের লোকগুলো দাঁড়ায় আছে, পণ্যগুলো পাচ্ছে না। এটা বৃদ্ধি করলে আরো ভালো হতো। ডিলাররা বলছেন ভোক্তারা শৃঙ্খলা মানলে সহজ হবে বেশি মানুষের হাতে পণ্য পৌঁছে দেয়া, আর অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি টিসিবির। যদি পণ্যটা সুশৃঙ্খলভাবে নেয় তাহলে আমাদের যে ওয়ার্কাররা আছে তাদেরও দিতে সুবিধা হয়। ট্রাক সেলের সংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি আমরা জোর দিয়েছি দিনটা বৃদ্ধি করার জন্য। দিনটা বৃদ্ধি করলে বেশি সংখ্যক মানুষকে আওতায় আনা যাবে। আরেকটা কাজ করেছি ইনটেক বোতলটার মুখটা খুলে দিয়ে আবার লাগিয়ে দেওয়ার জন্য। এটা দোকানে গিয়ে সে আর বিক্রি করতে পারবে না, লুজ বোতল হয়ে যাবে। প্রতি কেজি ডালচিনি 55 টাকায় এবং 100 টাকা লিটারে সয়াবিন তেল পাচ্ছেন ভোক্তারা। দেশব্যাপী 450 ট্রাকে চলমান এই কার্যক্রম শেষ হবে আগামী মাসের শেষ সপ্তাহে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বালুবাহী বাল্কহেড ও পণ্যবাহী কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলের পাশাপাশি লাইটারেজ জাহাজগুলোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কেন্দ্রিক পুরো নৌ রুটটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 2 সপ্তাহে 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে কোটি কোটি টাকার পণ্য নিয়ে 3টি লাইটারেজ জাহাজ। সাখাওয়াত রিপোর্ট, ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর হয়ে বহির্নোঙরের এই নৌ রুট দেখতে যতটা সহজ মনে হচ্ছে, প্রকৃত অর্থে ততটা সহজ নয়। গত 2 সপ্তাহে এই রুটের 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে পণ্য বোঝাই 3টি লাইটারের জাহাজ। চোখের আন্দাজের উপরে জাহাজটা চালায়। যখনই সমুদ্র উত্তাল হয় এবং স্রোত বেশি থাকে তখন তারা এখানে কন্ট্রোল করতে পারে না। দুর্ঘটনার ফলে কোটি কোটি টাকা যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অন্যান্য জাহাজ চলাচলের জন্য রুটটিও বিপজ্জনক হয়ে উঠছে। একটা লাইটার ধরেন 5 থেকে 10 কোটি টাকা, একদম মালিক একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। অনেক সময় স্যালভেজ করা যায়, অনেক সময় করা যায় না, এতে করে অনেক সময় অনেক জাহাজ মালিক দেউলিয়া হয়ে যায়। এই রুটের দুর্ঘটনার কারণ হিসেবে লাইটারের জাহাজের নানা ত্রুটি চিহ্নিত করেছে বন্দর কর্তৃপক্ষ। লাইটার ভেসেলগুলোর ভিতরে কোনো ওয়াটার ট্যাপ সাবডিভিশন নাই, ওরা একটা ট্যাঙ্কের ভিতরে সব কার্গোগুলো নেয়, তখন সে অটোমেটিক জাহাজটা ক্যাপসাইজ হয়ে যায়, তখন জাহাজটা ডুবে যায়। এই বহির্নোঙর ক্রমশ জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, প্রায়শ ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে লাইটারের জাহাজগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। কাপড়ের ভাঁজে ভাঁজে মিলল সৌদি রিয়াল সহ 8টি দেশের 2.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় একজনকে আটক করা হয়। তিনি আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন। এদিকে সৌদি ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 4 কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। সোমবার সকাল 6:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগেই গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর গাজী নামে এক যাত্রীকে তল্লাশি করে এপিবিএনের সদস্যরা। ছোট্ট কাপড়ের ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে বিভিন্ন দেশের মুদ্রা। এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, কাপড়ের ব্যবসায়ী গাজী আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য কিনা খতিয়ে দেখছেন তারা। প্রায় 11,20,000 সৌদি রিয়াল তার কাছে পাই, যার সব মিলিয়ে বাজারে বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 2.5 কোটি টাকা। ইস্তাম্বুল থেকে ইজিপ্টেরও একটা টিকিট কাটা আছে তার। তো আমরা বলতে পারি যে উনি হয়তো সর্বশেষ মিশরে যেতে চাচ্ছিল। কিভাবে অর্থটা আসলো এবং এটা কিভাবে কোন কাজে খরচ হতো সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা। আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা মালামাল ও মুদ্রা ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন একটা আছে যে সে এই $10,000 বেশি সে নিতে পারবে না। সে কেন আনলো এটা আমরা তার কাছ থেকে জেনে শুনে তারপরে আমরা আমাদের আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নিব, দরকার হলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করব। স্বর্ণ ও বিদেশি মুদ্রা চোরাকারবারীরা তুরস্ক রুটে সক্রিয় আছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এদিকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 3 কোটি টাকা মূল্যমানের 4 কেজির বেশি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউস। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভারতের মুর্শিদাবাদে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের পারভিন আক্তার। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হদিশ পেলেন স্বজনরা। দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে
পারভিনকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আশ্বাস জেলা প্রশাসনের। আমিনুল ইসলামের ক্যামেরায় ফিরদাউস সোহাগের রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জের পারভিন নিখোঁজ বহু বছর ধরে। দীর্ঘদিনের যোগাযোগহীনতায় স্বজনরা অনেকেই তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন এক সময়, কিন্তু একটি সংবাদ তাদের মনে আবার আশা জাগায়। সময় সংবাদের মাধ্যমে সম্প্রতি স্বজনরা জানতে পারেন পারভিনের অবস্থান। বাড়ি চলে যেতে মনে হয়, থাকতে আর ইচ্ছে করে না। তবে রহমতপুর থেকে কিভাবে ভারতে গেলেন তিনি তা জানেন না কেউই। সর্বশেষে যে নিখোঁজ হয়েছে এরপরে আর আমরা অনেক খোঁজাখুঁজি করেও আমরা পাইতেছি না। পারভিন আইতে পারে আর এই দেশে আমাকে সবাই দেখতে পারে, সেই চেষ্টা সরকার করবে, তার কাছে আমি আবেদন জানাইলাম। স্থানীয়রা জানান পারিবারিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। পারভিনের মাও মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন অনেক আগেই। আমি যতটা জানি এর ফ্যামিলি খুবই অসচ্ছল। গার্ডিয়ান বলতে তার চাচারা আছে, তার বাপ অনেক আগেই মারা গেছে, আর ওর মা জীবিত আছে বা নাই সেটা জানি না, তিনিও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিকে পারভিনকে ফিরিয়ে আনতে দ্রুত যথাযথ উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা এটি আশা করি, বিশ্বাস করি যে আমরা চেষ্টা করলে তাকে আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারবো এবং তার জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন করা দরকার সেটি অবশ্যই রাষ্ট্রের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব। স্বজনরা জানান পারভিন স্বামী পরিত্যক্তা। পরিবারে তার এক মেয়ে এবং 3 বোন ও 1 ভাই রয়েছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটির পর দেশে করোনায় সর্বোচ্চ 247 জনের মৃত্যু, শনাক্ত রেকর্ড 15,000-এর বেশি। পরের চালান এলেই অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু, ওয়ার্ডে টিকা কর্মসূচির নির্দেশ। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে সর্বোচ্চ 120 জন হাসপাতালে। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা, কাল থেকে বাড়ি বাড়ি অভিযান। এবং পদ্মা সেতু ঝুঁকি মুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ। 4000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।